হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 8-এর যে ভূগোল বই তার অষ্টম অধ্যায়ে ভারতের প্রতিবেশী দেশ সম্পর্কে যে আলোচনা আছে তার মধ্যে শ্রীলঙ্কা হচ্ছে একটা দেশ যেটা দক্ষিণ ভারতে অবস্থিত এবং এই দেশটা ভারতের সঙ্গে স্থলসীমা না থাকলেও জলসীমার দ্বারা যুক্ত এবং একটা প্রণালী আছে। এই প্রণালীর দ্বারা শ্রীলঙ্কা থেকে ভারত পৃথক আছে এবং কাছাকাছি রাজ্য হচ্ছে তামিলনাড়ু। তো এই দেশটা সম্পর্কে আলোচনা করব, তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো অনেকটাই জিনিসটা বুঝতে পারবে। তাহলে দেখো, প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা সম্পর্কে জানতে গেলে আগে আমরা ভারতের ম্যাপে তার অবস্থানটা প্রথমে পরিষ্কার করি। তাহলে এটা হচ্ছে ভারতের মানচিত্র এবং এই মানচিত্রে এটা হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। ঠিক আছে, এই দক্ষিণ দিকে এই যে দ্বীপের মতো যে অংশটা ছোট্ট মতো বিচ্ছিন্ন হয়ে আছে এটা হচ্ছে তোমার শ্রীলঙ্কা। ঠিক আছে, এই শ্রীলঙ্কাটা তামিলনাড়ু সবথেকে কাছের রাজ্য। আমাদের ভারতবর্ষের দক্ষিণের রাজ্য, সর্বদক্ষিণের রাজ্য হচ্ছে তামিলনাড়ু এবং কেরালা। তো এই তামিলনাড়ুর দিকে তোমার পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে শ্রীলঙ্কা। ঠিক আছে, এখানে দেখো, এখানে লেখা আছে পক প্রণালী এবং এখানকার রাজধানী হচ্ছে শ্রী জয় বর্ধনেপুরা কোট্টে। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার ক্যাপিটাল। তো এটা গেল আমাদের অবস্থান, দক্ষিণের একটা দেশ। এবার আমরা এখানকার যে পতাকা আছে সেই পতাকা সম্পর্কে একটা জানবো। প্রত্যেকটা দেশেরই পতাকার একটা গুরুত্ব থাকে এবং তাদের কালারেরও একটা গুরুত্ব আছে। তো আমাদের শ্রীলঙ্কার কী গুরুত্ব আছে সেটা আলোচনা করব। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্রীলঙ্কার পতাকা, একটা এরকম রেক্ট্যাঙ্গেল টাইপের এবং এখানে একটা এরকম সিংহের চিহ্ন দেওয়া আছে, কমলা এবং সবুজ এরকম আকৃতি হয়ে থাকে। এবার শ্রীলঙ্কার পতাকা সিংহ পতাকা নামে পরিচিত, অর্থাৎ এখানকার সিংহ যে আছে সে সিংহ পতাকা নামে পরিচিত, যেহেতু এই পতাকার মাঝখানে সিংহের একটা ছবি আছে। পতাকায় সেনার সিংহ তরবারি সহ চিত্রায়িত আছে, যা সিংহলি জাতীয় পতাকা নামে পরিচিত। এখানকার অধিবাসীদের সিংহলি বলা হয়। সামনের ডান পায়ের খুরে থাকা তরবারি জাতীয় সাহস এবং ক্ষমতার প্রতীক, অর্থাৎ এখানে এই যে খুরের কাছে একটা তোমার আছে, তরবারি আছে, যেটা শ্রীলঙ্কার জাতীয় সাহস এবং ক্ষমতার প্রতীক। চারপাশের বট পাতা, অর্থাৎ চারদিকে একটা করে এই যে দেওয়া আছে যে পাতাগুলো, এগুলো হচ্ছে বট পাতা, বৌদ্ধ ধর্মের প্রতীক। চারটি পাতা, চারটি মূল্যবোধ, একটা হচ্ছে প্রেম এবং দয়া, অর্থাৎ এখানে একটা প্রেম এবং দয়াকে, একটা হচ্ছে করুণাকে, একটা সহিষ্ণুতাকে এবং একটা আনন্দের প্রতীক। তাহলে এই হচ্ছে তোমার পতাকাটার একটা ধারণা। এবার দেখো, পতাকায় চারটি রং ব্যবহৃত হয়েছে। চারটি রঙের কী কী? একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, আর যেটা হলুদ যেটা আছে সেটা বৌদ্ধ ধর্মকে প্রেজেন্ট করছে। কমলা যেটা আছে সেটা হিন্দু ধর্মকে প্রেজেন্ট করছে এবং কমলা অর্থাৎ এই যে এটা আছে এটা হিন্দু ধর্মকে প্রেজেন্ট করছে। সবুজ ধর্ম যেটা সেটা ইসলাম ধর্মকে প্রেজেন্ট করছে এই যে এখানে, এবং খয়েরি রং যেটা সিংহলীদের প্রতীক। এই যে খয়েরি কালারের যেটা আছে এটা হচ্ছে তোমার সিংহলীদের প্রতীক। তাহলে এই যে চারটে কালার আছে, চারটে ধর্মকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এখানে মানে এই চারটে ধর্মের কিন্তু ইয়েটা বেশি, অর্থাৎ এখানে যে অধিবাসীরা আছে তাদের মধ্যে কিন্তু এই চারটে ধর্মেরই প্রাধান্যটা বেশি আছে। তাহলে এই গেল তোমার জাতীয় পতাকা সম্পর্কে, শ্রীলঙ্কা জাতীয় পতাকা সম্পর্কে একটা ধারণা। এবার দেখো, এখানে এক কথায় কতগুলো জিনিস তোমার দেওয়া থাকবে যেগুলো শ্রীলঙ্কা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে উচ্চতম শৃঙ্গ। উচ্চতম শৃঙ্গ হচ্ছে তোমার পেট্রোতালাগালা, যার উচ্চতা হচ্ছে 2524 মিটার। প্রধান নদী হচ্ছে মহাবলী গঙ্গা। রাজধানী হচ্ছে শ্রী জয়ধনেপুরা কোট্টা। প্রধান ভাষা হচ্ছে সিংহলি। প্রধান কৃষিজ ফসল হচ্ছে ধান, চা, আখ, ভুট্টা, তৈলবীজ, নারকেল এবং প্রচুর মশলা, অর্থাৎ মশলার চাষটা কিন্তু এখানে বেশি হয়। প্রধান শিল্প চা, কাগজ এবং বস্ত্র। প্রধান শহর হচ্ছে কলম্বো, জাফনা, কান্ডি এবং রত্নপুরা। এই গেল তোমার শ্রীলঙ্কা সম্পর্কে একটা ধারণা। এরপর দেখো, এখানকার কৃষিজ এবং খনিজ সম্পদ সম্পর্কে কি বলছে। বলছে শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ, অর্থাৎ কৃষি প্রধান দেশ হচ্ছে শ্রীলঙ্কা। বছরে দুবার বর্ষাকাল আসে বলে এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয়। শ্রীলঙ্কার প্রধান অর্থকারী ফসল হলো নারকেল, অর্থাৎ যে উপকূলবর্তী অঞ্চল আছে, যেহেতু একটা দ্বীপময় দেশ, দ্বীপ দেশ, তাই কি হয় উপকূলবর্তী অঞ্চল, সমুদ্রের উপকূল বরাবর কিন্তু নারকেলের চাষটা হয়ে থাকে। উপকূলের ধারে প্রচুর নারকেল গাছের চাষ হয়। এছাড়া তৈলবীজ, তুলো, সিংকোনা ও দেশের অর্থকারী ফসল। চা উৎপাদনে ও রপ্তানিতে শ্রীলঙ্কা পৃথিবীতে বিশিষ্ট স্থান দখল করে। রবার চাষে শ্রীলঙ্কা বিখ্যাত। দারুচিনি, দেখো দারুচিনি এখানে এত বেশি উৎপন্ন হয় যে শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়। দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ প্রভৃতি মশলা উৎপাদনে শ্রীলঙ্কা উল্লেখযোগ্য। খুব বেশি দারুচিনি উৎপাদনের জন্য শ্রীলঙ্কাকে অনেকে দারুচিনির দ্বীপ বলে। খনিজ সম্পদ উত্তোলনে শ্রীলঙ্কা উল্লেখযোগ্য। গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করছে।
এছাড়া নীলকান্তমণি, পদ্মরাগমণি, বৈদুর্যমণি প্রভৃতি মূল্যবান রত্ন কিন্তু শ্রীলঙ্কাতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমার শ্রীলঙ্কার খনিজ সম্পদ এবং কৃষি সম্পর্কে এবং তাদের জীবিকা সম্পর্কে একটা ধারণা। এবার দেখো এখানে আমাদের শ্রীলঙ্কা সম্পর্কে আরও কতগুলো তথ্য আমি তোমাদের দিচ্ছি। আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, দেখো এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য শ্রীলঙ্কাকে প্রাচ্যের মুক্ত পার্ল অফ ইস্ট বলা হয়। এখানে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে একে পার্ল অফ ইস্ট বলা হচ্ছে। শ্রীলঙ্কা পক প্রণালী দিয়ে ভারতের থেকে বিচ্ছিন্ন। শ্রীলঙ্কায় বছরে দুবার বর্ষা ঋতু দেখা যায়। দারুচিনির উৎপাদনে প্রাচুর্যের কারণে একে দারুচিনির দ্বীপও বলা হয়। গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা প্রথম। কুরুনেগালা জেলায় সর্বাধিক গ্রাফাইট উৎপাদিত হয়, অর্থাৎ ওখানে যে জেলাগুলো আছে দেশের মধ্যে সেই কুরুনেগালাতে সর্বাধিক গ্রাফাইট উৎপাদন হয়। বোগলা পৃথিবীর বৃহত্তম গ্রাফাইট খনি। শ্রীলঙ্কার প্রাচীন রাজধানী হচ্ছে কান্ডি, কিন্তু বর্তমানে হচ্ছে তোমার ওই শ্রী জয়ধর্মপুর কোট্টা। শ্রীলঙ্কার সেনানায়ক সমুদ্র পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লেগুন। শ্রীলঙ্কার সেনানায়ক সমুদ্র পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লেগুন, মানে সেনানায়ক সমুদ্রটা হচ্ছে তোমার ওদের একটা সমুদ্রের নাম, ঠিক আছে, সমুদ্রের একটা অংশের নাম যেটা লেগুন নামে পরিচিত, সেটা হচ্ছে সব থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। শ্রীলঙ্কার দক্ষিণ মধ্যভাগে প্রসারিত পর্বতের পশ্চিমাঞ্চলে উভা উপত্যকায় যে তৃণভূমি সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে পাটানা, ঠিক আছে। তাহলে এই কতগুলো জিনিস আমরা শ্রীলঙ্কা সম্পর্কে জানতে পারলাম। এবার দেখো এখানে কতগুলো প্রশ্ন আছে, যেমন তোমার শ্রীলঙ্কার কৃষিজ ফসল এবং শিল্পগুলো কি কি। তাহলে দেখো শ্রীলঙ্কার জনগণ প্রধানত কৃষিকাজ করে, বছরে দুবার বর্ষাকাল দেখা যায়, তাই এই দেশে প্রচুর ধান জন্মায়। প্রধান অর্থকারী ফসল হলো নারকেল। এছাড়া উৎপন্ন হয় চা, আখ, ভুট্টা, তৈলবীজ এবং প্রচুর মশলা, তুলা, শৃঙ্খলা, প্রচুর পরিমাণে দারুচিনি উৎপন্ন হয় বলে একে দারুচিনির দ্বীপ বলা হয়। শ্রীলঙ্কার শিল্পে কিন্তু উন্নত নয়, অর্থাৎ এখানে দেখো গ্রাফাইট খনিজটা পাওয়া গেলেও অন্যান্য ভারী খনিজ কিন্তু এখানে খুব একটা পাওয়া যায় না। এদেশের প্রধান শিল্পগুলো হলো চা, কাগজ এবং বস্ত্র শিল্প, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার শ্রীলঙ্কার একটা ইয়ে। এবার দেখো এখানে শ্রীলঙ্কার খনিজ স্বাভাবিক উদ্ভিদ এবং খনিজ সম্পদ সম্পর্কে যদি বিবরণ বলে, তাহলে দেখো স্বাভাবিক উদ্ভিদ কী কী পাওয়া যায়। বলছে শ্রীলঙ্কার পার্বত্য অঞ্চলে চিরহরিত উদ্ভিদ কিন্তু জন্মায়। সেগুন, সাটিন, আবলুস, রোজুড, হালমিয়া উদ্ভিদ দেখা যায়। উপকূলে জন্মায় প্রচুর পরিমাণে নারকেল গাছ। পার্বত্য ভূমির পশ্চিম ঢালে ঢেউ খেলানো তৃণভূমি দেখা যায়, একে পাটানা বলা হয়। জলাভূমি অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়। আর খনিজ সম্পদ, এই দেশের খনিজ সম্পদও সমৃদ্ধ। শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম অঞ্চলে পাওয়া যায় চুনি, নীলকান্তমণি, পদ্মরাগমণি, গোমেদ, গ্রাফাইট, সামান্য লৌহ আকরিক, বক্সাইট, চুনাপাথর প্রভৃতি। উপকূলের বালিময় অঞ্চলে পাওয়া যায় টিটোনিয়াম, মনোজাইট প্রভৃতি আণবিক পদার্থ। গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। তাহলে এই হচ্ছে তোমার এর খনিজ সম্পদ সম্পর্কে ধারণা। এরপর দেখো শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয় কেন, যদিও আমরা এটা জেনেছি, তবুও দেখো এখানে কি লেখা আছে। যে শ্রীলঙ্কা বিভিন্ন ফসল, কৃষিজ ফসল এবং নানা প্রকার মশলা জন্মে। উল্লেখযোগ্য মশলাগুলো হলো দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ প্রভৃতি। এর মধ্যে দারুচিনি উৎপন্ন হয় প্রচুর পরিমাণে, তাই শ্রীলঙ্কাকে কিন্তু দারুচিনির দ্বীপ বলা হয়। তাহলে এই গেল তোমার দারুচিনির দ্বীপ সম্পর্কে। এবার দেখো এখানে বলছে কলম্বোকে পিলার বক্স অফ দ্য ইস্ট বলা হয় কেন। এটা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, আগেও কিন্তু একবার বলা হয়েছে। তাহলে দেখো শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম উপকূলে ভারত মহাসাগরের তীরে অবস্থিত বন্দর শহর হচ্ছে কলম্বো। একদা আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম স্তম্ভ ছিল শ্রীলঙ্কার কলম্বো বন্দর। পারস্য উপসাগর থেকে অপরিশোধিত তেল নিয়ে জাহাজগুলি কলম্বো বন্দর অতিক্রম করে পূর্ব ও পশ্চিমের নানা সমুদ্র পথ ধরে দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিমের দেশগুলিতে যাতায়াত করত। জাহাজগুলি কলম্বোতে এসে তেল ভর্তি করত। তাই ভারত মহাসাগরে চলাচলকারী পূর্ব ও পশ্চিমের জাহাজগুলির মূল চালিকা শক্তি বা জ্বালানির রসদ কলম্বো নির্ভর ছিল। তাই একে পিলার বক্স অফ দ্য ইস্ট বলা হয়। তাহলে এই গেল তোমার শ্রীলঙ্কাকে পিলার বক্স অফ দ্য ইস্ট বলার কারণ, ঠিক আছে। এরপর দেখো এখানে আরেকটা যেটা জানতে হবে পক প্রণালী সম্পর্কে, যেটা দেখো এখানে কী বলছে, ভারত এবং শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। তাহলে পক প্রণালী দ্বারা ভারত এবং শ্রীলঙ্কা বিচ্ছিন্ন হয়েছে। শ্রীলঙ্কার উত্তরবর্তী জাফনা ভারতের নিকটবর্তী, অর্থাৎ উত্তরবর্তী জাফনা ভারতের নিকট, মানে এটা হচ্ছে তোমার শ্রীলঙ্কার একটা রাজ্য। যেমন আমাদের ধরো তামিলনাড়ু আর শ্রীলঙ্কার হচ্ছে উত্তরাবর্তী। তাহলে আমাদের শ্রীলঙ্কার কাছের শ্রীলঙ্কার কাছের রাজ্য হচ্ছে তোমার তামিলনাড়ু, আর শ্রীলঙ্কার ভারতের কাছের রাজ্য হচ্ছে তোমার উত্তরাবর্তী জাফনা। ভারতের তামিলনাড়ু শ্রীলঙ্কার নিকটবর্তী। তাহলে এই হচ্ছে কথা। এই দেখো এই ম্যাপটা দেখতে পাচ্ছ, এরকম জায়গাতে আছে তামিলনাড়ু, এইখানে আছে তোমার ওই জাফনা, উত্তরবর্তী জাফনা, এবং মাঝে আছে তোমার পক প্রণালী। তাহলে এই গেল তোমার শ্রীলঙ্কা সম্পর্কে একটা ধারণা। দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে
শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।